হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। সকলকে ওয়ে অফ সলিউশনে আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে স্বাগতম জানাই। আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সকলের যে পরীক্ষার প্রিপারেশন সেটা খুব ভালো চলছে। অ্যাডভান্স সকলকে ঈদ মোবারক। অ্যান্ড আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে চর্চা করব। দেখা যাক আজকে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি আমরা এবং কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা চর্চা করতে পারি, এবং সাথে সাথে অবভিয়াসলি জিকে প্রশ্ন উত্তর তো থাকছে। ইচ অ্যান্ড এভরিবডি, সকলে যারা যুক্ত হয়েছো ক্লাসে লাইক করো, এবং যারা আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের একটা জন্য বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে আর্মি অগ্নিবীরের আমাদের 2026-এর ব্যাচ চলে এসেছে। 2 মাসের একটা ক্রাশ কোর্স এটা, তো অবভিয়াসলি তোমরা 2 মাসের মধ্যে এখানে সিলেবাস সাথে প্র্যাকটিস দুটো একসাথে করতে চাইলে যুক্ত হতে পারো এখানে আমাদের সাথে। অ্যান্ড এখানে মক টেস্ট ভিত্তিক ক্লাস, তোমাদের ক্লাসের সাথে সাথে মক টেস্টও আমরা প্রোভাইড করব। 12 মাস ভ্যালিডিটি থাকবে। সো 2 মাস তোমাদের জন্য এখানে লাইভ ক্লাস হবে। আমরা 4টে টিচার এখানে থাকছি। প্রথম কয়েকদিনে কিন্তু তোমাদের এখানে যদি দেখা যায় এই আর্মি অগ্নিবীর ব্যাচের কিন্তু প্রাইস রাখা হয়েছে আমাদের পক্ষ থেকে প্রথম 3 দিনের জন্য 599। তো এখন কিন্তু 70% ছাড় চলছে। রেগুলার প্রাইস থাকবে 799 আর এমআরপি 1999। সো এখানে তোমরা ডিয়ার স্টুডেন্টস যারা যুক্ত হতে চাও ব্যাচে, তো প্রথম 3 দিনের ভিতরে এখন অফার চলছে, তো যুক্ত হতে পারো। বেস্ট অফারের মধ্যে তোমরা এখানে ভর্তি হয়ে যাবে। সো ইচ অ্যান্ড এভরিবডি চেক করো, TWS একাডেমি অ্যাপ, এ নিয়ে আমাদের ভিডিও বানিয়ে দেওয়া আছে। চলো আজকে আমরা প্রথম প্রশ্নে আসি। ফার্স্ট প্রশ্নে কি বলা হচ্ছে, সম্প্রতি নিউ ইয়র্ক স্পেশাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন ভারতীয় অ্যানিমেটেড ফিল্মটি সেরা পরিচালকের পুরস্কার জিতেছে? একটা অ্যানিমেটেড ফিল্মের জন্য একজন ব্যক্তি সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। কোন সিনেমাটি পরিচালনার জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছে ভারতের একজন পরিচালক? কোথায়? নিউ ইয়র্ক স্পেশাল অ্যানিমেশন ফেস্টিভ্যালে। এবছরে নিউ ইয়র্ক স্পেশাল অ্যানিমেশন ফেস্টিভ্যালে যে ভারতীয় সিনেমাটির জন্য সেরা পরিচালক পুরস্কার জিতেছে সেটার নাম হচ্ছে চিমি। চিমি সিনেমাটি, দেয়ার স্টুডেন্টস, ইন্ডিয়ান অ্যানিমেশন অ্যান্ড অ্যানিমেটেড শর্ট ফিল্ম চিমি, ডিরেক্টেড বাই ডক্টর পার্থ সারথী মাহান্ত, আইজিপি অফ আসাম পুলিশ। তিনি আসাম পুলিশের আইজিপি অ্যান্ড কমিশনার অফ পুলিশ গুয়াহাটির কিন্তু পুলিশ কমিশনার। হ্যাজ ওন দ্য বেস্ট ডিরেক্টর, তিনি সাথে সাথে একজন কিন্তু ডিরেক্টর। হ্যাঁ, সো সেই ডিরেক্টর তিনি রিসেন্টলি এই প্রাইজটা জিতেছেন, হ্যাজ ওন দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য নিউ ইয়র্ক শর্ট অ্যানিমেশন ফেস্টিভ্যাল, যেটা NYSAF নামে পরিচিত। 2026 সালে এই কৃতিত্বটা রিসেন্টলি তিনি গড়েছেন। সো ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা তাহলে পরিচালককে পার্থ সারথী মাহান্ত, যিনি আসাম পুলিশের একজন আইজিপি। নেক্সট, ভারত সরকার সম্প্রতি দেশের কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম ল্যাবরেটরি এবং টিচিং ফ্যাসিলিটি তৈরির অনুমোদন দিয়েছে? কোয়ান্টাম ল্যাবরেটরি বা কোয়ান্টাম পরীক্ষাগার অ্যান্ড টিচিং ফ্যাসিলিটি বা প্রশিক্ষণ সুবিধার জন্য রিসেন্টলি ভারত সরকার 23টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। গভর্নমেন্ট গ্রান্টস অ্যাপ্রুভাল অফ establishing quantum teaching facilities laboratories in 27 academic institution across India। তো পুরো ভারতবর্ষ জুড়ে 23টা ল্যাবরেটরি বা 23টা শিক্ষা প্রতিষ্ঠানকে এই সুবিধার জন্য বা এই কোয়ান্টাম প্রশিক্ষণ সুবিধার জন্য অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষে। সম্প্রতি কোন সংস্থা চ্যাটজিপি 5.4 মিনি এবং ন্যানো নামক কৃত্রিম বুদ্ধিমত্তা AI মডেল দুটি চালু করেছে? চ্যাট জিপিটি কাদের আন্ডারে আছে বলো? চ্যাট জিপিটি 5.4 মিনি এবং ন্যানো নামক দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল রিসেন্টলি চালু করেছে ওপেন এআই। ওপেন এআই লঞ্চেস চ্যাট জিপিটি 5.4 মিনি অ্যান্ড ন্যানো মডেলস ফলোইং জিপিটি 5.4 ডেবিউ। তো জিপিটি 5.4 এর আত্মপ্রকাশের পর আমরা দেখব ওপেন এআই এর জিপিটি 5.4 মিনি এবং ন্যানো মডেল উন্মোচন করা হয়েছে রিসেন্টলি। এর পরেরটা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসে ভারতের পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইন্ডেক্স, যেটাকে আমরা সংক্ষেপে WPI বলছি, সেই ভিত্তিক মুদ্রাস্ফীতির হার কত শতাংশ রেকর্ড করা হয়েছে? হোলসেল প্রাইস ইন্ডেক্স ভিত্তিক ভারতবর্ষের পাইকারি যে মূল্য সূচক সেটা ভিত্তিতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার কত শতাংশ রেকর্ড করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে
2.13% বা 2.13%. The annual rate of inflation based on all India wholesale price index WPI number is 2.13%, provisional for the মান্থ অফ ফেব্রুয়ারি। তো অস্থায়ীভাবে 2.13% বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারি মাসের জন্য হোলসেল প্রাইস ইন্ডেক্সের ইনফ্লেশন বা পাইকারি মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার। এরপর একটা প্রশ্ন দেখি, 2026 সালে আমরা জানি ফিফা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। তো সেই 2026 সালের ফুটবল বিশ্বকাপ, ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো কভারেজের জন্য ফিফা সম্প্রতি কার সাথে চুক্তি করেছে? বলো, 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপের হোস্ট কে? রাইট অ্যান্সার কি হবে? প্রথমে দেখি আমরা, প্রথমে হোস্ট কে। তিনটে দেশ হোস্ট করছে, একটা হচ্ছে ইউএসএ, আরেকটা হচ্ছে কানাডা এবং আরেকটা হচ্ছে ডেয়ার স্টুডেন্টস মেক্সিকো। ঠিক আছে, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো তিনটে দেশ 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। এখন ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ ম্যাচ সরাসরি কভারেজের জন্য সম্প্রতি ফিফা এবং ইউটিউব চুক্তিবদ্ধ করেছে। তো ইউটিউবে এবারে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখতে পাবো। FIFA partners with YouTube for World Cup 2025 ম্যাচ কভারেজ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ কভারেজের জন্য আমরা দেখব ফিফা রিসেন্টলি ইউটিউবের সাথে একটা চুক্তিবদ্ধ করেছে। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসাবে ভূমিকা শ্রেষ্ঠকে সংসদ নির্বাচিত করেছে? ভূমিকা শ্রেষ্ঠ একটা দেশের প্রথম নারী বা ট্রান্সজেন্ডার হিসাবে সাংসদ নির্বাচিত হয়েছেন কোন দেশের? রাইট অ্যান্সার হচ্ছে নেপাল দেশের। নেপালের প্রথম নারী ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডার নারী সাংসদ হয়েছেন ভূমিকা শ্রেষ্ঠ। নেপাল হ্যাজ ইলেক্টেড ভূমিকা শ্রেষ্ঠ, এ 37 years old activist as its first transgender woman lawmaker। তো ভূমিকা শ্রেষ্ঠ, যিনি 37 বছরের একজন সমাজকর্মী বা অ্যাক্টিভিস্ট, তিনি রিসেন্টলি নেপালের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার ল মেকার বা যাকে আমরা বলছি ল মেকার মিন্স কি, আইন প্রণেতা, সেই আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হয়েছেন বা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। উত্তরপ্রদেশের ক্লিন এয়ার প্রোগ্রামে কে সহায়তা করার জন্য সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরপ্রদেশ তার সাথে বা উত্তরপ্রদেশে ক্লিন এয়ার প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সহায়তা করতে, সাপোর্ট করতে একটা আন্তর্জাতিক সংস্থা ভারত সরকারের সাথে রিসেন্টলি চুক্তিবদ্ধ হয়েছে। সেই সংস্থাটির নাম কি? বলো। সংস্থাটির নাম হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক সাইন্স ডিল উইথ গভর্নমেন্টস টু হেল্প ইউপিস ক্লিন এয়ার প্রোগ্রাম বা উত্তরপ্রদেশের ক্লিন এয়ার প্রোগ্রামের জন্য ভারতের যে গভর্নমেন্ট বা ভারতের সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। চলো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে দুটি কথা আমরা আগে একদিনে করেছি। ওয়ার্ল্ড ব্যাংক বলে যে সংস্থাটা আছে, এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আছে? কমেন্ট বক্সে সকলে এটা জানাবে। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় আছে? এই ছিল 8টি আমাদের আজকের 7টি কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড অবভিয়াসলি আই হোপ তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটি যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম সে কটা ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেইগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের আপকামিং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক। সো ইচ অ্যান্ড এভরিবডি প্রতিদিনের এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে যুক্ত হবে। আজকে 7টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছিলাম, তো 7টি করিয়ে দিলাম। যেদিন 10টা পাবো সেদিন 10টা হবে, যেদিন 8টা পাবো সেদিন 8টা হবে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সব নিউজ যে কারেন্ট অ্যাফেয়ার্স হবে এমন নয়, সব নিউজ দিয়েই যে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে এমনও নয়, যেগুলো ইম্পর্টেন্ট ফর এক্সাম সেগুলোই আমরা করি। আচ্ছা, আমরা রিসেন্টলি বললাম আর্মি অগ্নিবীরের ব্যাচ লঞ্চ হয়েছে টিডব্লিউএস একাডেমিতে, তার সাথে সাথে আপার প্রাইমারির ব্যাচ এখনো ক্লাস শুরু হয়নি, তবে রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমরা দেখবো এখানে ক্লাস শুরু হবে। সো ইচ অ্যান্ড এভরিবডি যারা এখন অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো আমরা প্রথম প্রশ্নে আসি। নিম্নের কে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন? ডুয়াল সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ কে করেন? নিম্নের যিনি দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেছিলেন তিনি হলেন, ভুল আছে, বিলোপ করেন বলা হয়েছে, না ওয়ারেন হেস্টিংস হবে। প্রথমটারই উত্তর ভুল আছে, অপশন সি রাইট অ্যান্সার হবে। আজকের
আমরা এখানে একটু দেখবো যে দ্বৈত শাসন ব্যবস্থা আসলে কি। 1765 সাল, আমরা জানি 1765 সালে এলাহাবাদের চুক্তি হয়েছিল কার মধ্যে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে চুক্তিটা হয়। এই চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি মানে রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। শুধু বাংলার নয়, বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি লাভ করে। অন্যদিকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় দায়িত্বে থাকে বাংলার নবাবের হাতেই। তো তৎকালীন সময়ে বাংলার নবাবও ছিল, আমরা জানি 1765 সময় মীর জাফর আবার নবাব হয়েছিলেন পরবর্তীতে। তো আমরা দেখবো এখানে দেওয়ানিটা চলে যায় কার হাতে? দেওয়ানির বিষয়টা মানে রাজস্ব অধিকারের বিষয়টা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, আর বিচার বিভাগ, প্রশাসনিক ইত্যাদির দায়িত্বে নবাব থাকে। এই দুই ক্ষমতাকে বিভাজনকে বা এই দুটো ক্ষমতার বিভাজনকে দ্বৈত শাসন বলা হয়। একদিকে কোম্পানির শাসন থাকছে যেটা কর বা রাজস্ব আদায় করছে, আর একদিকে যাচ্ছে নবাবের শাসন। নবাবের কাজ কি? নবাবের কাজ হচ্ছে কর আদায় করা নয়, নবাবের কাজ হচ্ছে প্রশাসনিক এবং বিচার বিভাগ সামলানো। এবারে দেখো, রবার্ট ক্লাইভ তখন বাংলার গভর্নর ছিলেন, তার সময় 1765-তে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আর ওয়ারেন হেস্টিংস 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন এবং পরবর্তীতে 1773 সালে আমরা দেখব আনেন তিনি একটা বিশেষ আইনি ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে রেগুলেটিং আইন। সেই রেগুলেটিং আইনের মাধ্যমে বাংলার গভর্নর পদটাকে চেঞ্জ করে দেয়, দিয়ে গভর্নর জেনারেল করে দেওয়া হয় এবং বাংলার যে শাসন বিভাগের যে ডেমোগ্রাফি সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং বাংলাতে সরাসরি আমরা দেখব ব্রিটিশদের শাসন লাগু হয়ে যায় বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। তো 1772 এটা রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশন সি ইজ রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান কোন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত ছিলেন? ইচ অ্যান্ড এভরিবডি এটার উত্তর করো। বলো এটার উত্তর কি হবে? আমি একটুখানি তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, একটুখানি সময় দাও আমাকে। ওকে, একটুখানি সময় দাও। হুম, ওকে, থ্যাংক ইউ সকলকে একটু সময় দেওয়ার জন্য। চলো এটার উত্তর আমরা কি করব, একটু একটু পেনটা ঠিক করছিলাম, বুঝলে। রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান কোন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে কাকোরি ডাকাতির সাথে যুক্ত ছিলেন। কাকোরি ট্রেন ডাকাতি, এটা 1925 সালে আমরা দেখব কাকোরি ট্রেন ডাকাতিটা হয়েছিল। তো 1925 সালে যে কাকোরি ট্রেন ডাকাতিটা হয় সেটার সাথে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান। এনারা যুক্ত ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বলে একটা বিপ্লবী সংগঠনের সাথে, যেটাকে HRA বলা হচ্ছে, এর সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে আমরা দেখবো এই রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান এদের উপরে কাকোরি ট্রেন ডাকাতি মামলা উঠে যায়, হ্যাঁ, বা ষড়যন্ত্র মামলা হয়, যেটাকে আমরা কাকোরি ষড়যন্ত্র মামলা বলি। তো এটা একটু জেনে রাখো, কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি ষড়যন্ত্র মামলা। আচ্ছা, এবারে দেখো কাকোরি ষড়যন্ত্র মামলা তাহলে 1925-এ শুরু হচ্ছে। এর কারণে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের ফাঁসি হয়েছিল। 1927 সালে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। অধিকাংশ এনজাইম বা উৎসেচক হলো কি? এনজাইম বা উৎসেচক আসলে কি? প্রোটিন, লিপিড, শ্বেতসার নাকি ভিটামিন? দেখো এনজাইমের কাজ কি? উৎসেচক। উৎসেচক বা এনজাইম যেগুলো হয়ে থাকে, উৎসেচকের কাজ হচ্ছে শরীরের মধ্যে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া করা, রাসায়নিক বিক্রিয়া করা এবং ডেয়ার স্টুডেন্টস শরীরের মধ্যে যে খাদ্য বিপাক বা ইত্যাদিতে সাহায্য করা। এটা হচ্ছে উৎসেচকের কাজ। এখন ব্যাপার হচ্ছে উৎসেচকগুলো অধিকাংশ বা ম্যাক্সিমাম উৎসেচক হচ্ছে প্রোটিন। উৎসেচকের কয়েকটা উদাহরণ দিই। তোমার উৎসেচকের উদাহরণের ভিতরে আছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ, তারপরে হচ্ছে টায়ালিন, টায়ালিন, অ্যামাইলেজ, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে উৎসেচকের উদাহরণের মধ্যে পড়ে। এরপরে পলিটিক্স গ্রন্থটির লেখককে, পলিটিক্স বলে বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন? অ্যারিস্টটল,
কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ এবং টমাস হব, যাকে আমরা বলি পলিটিক্স গ্রন্থের রচয়িতা বা যিনি পলিটিক্স গ্রন্থ লিখেছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে আমরা বলে থাকি সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের জনক। ওকে, তো অ্যারিস্টটল এখানে রাইট অ্যান্সার হচ্ছে। এরপরেরটা, মুদ্রা বন্দর ভারতের কোন রাজ্যে? এটা রিসেন্টলি খবরের শিরোনামে এসেছে, মুন্দ্রা পোর্টটা। তো এই মুন্দ্রা বন্দরটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে? ভারতবর্ষে আমরা যদি দেখি, চলো আমাদের যে ভারতবর্ষ আছে সেই ভারতবর্ষে ডিয়ার স্টুডেন্টস অনেকগুলো বন্দর আছে। চলো ভারতবর্ষের মধ্যে আমরা যে গুজরাট অঞ্চল আছে সেই গুজরাট অঞ্চলে কিছু বন্দর দেখতে পাবো, লাইক কান্ডালা বন্দর, হ্যাঁ কান্ডালা বন্দর, মুন্দ্রা বন্দর। তো এগুলো গুজরাট অঞ্চলে আছে, গুজরাটের কোস্টে আমরা পাবো। হ্যাঁ, এই মুন্দ্রা বন্দরে রিসেন্টলি কাতার দেশ থেকে দুটো প্রাকৃতিক গ্যাসবাহী কিন্তু জাহাজ আমাদের ভারতে এসে পৌঁছেছে। রিসেন্টলি মিডল ইস্টে আমরা দেখবো একটু যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, যার কারণে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ আছে, এবং সেটা বন্ধ থাকার কারণে ভারতবর্ষে একটু গ্যাস ক্রাইসিস দেখা গিয়েছে কিছুটা। তো তারপরে আমরা দেখব এই তোমার হচ্ছে দুটি জাহাজ সেটা মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে, এবং কিছুটা হলেও ভারত কিন্তু আশ্বাস পেয়েছে যে পরবর্তীতে বা পরবর্তী এনার্জি ক্রাইসিসের সেটার যে এনার্জি ক্রাইসিস হওয়ার যে টাইম সেটা একটু ডিলে হয়েছে। চলো এটা দেখি, নিচের কোনটি একটি অপুষ্পক উদ্ভিদ? অপুষ্পক, আম, গোলাপ, ধান এবং ফার্ন। অ্যান্সার হচ্ছে ফার্ন একটা কিন্তু অপুষ্পক উদ্ভিদ। অনেকে ধান করবে, জেনে রাখবে ধান কিন্তু একটা সপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ে, ঠিক আছে? তো ধান সপুষ্পক উদ্ভিদ, ধানের রেণু হয়ে থাকে, ধানের যে পরাগ রেণু সেটা তোমার হচ্ছে বা ধানের যে রেণুটা হয়ে থাকে সেটা বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়, বায়ুর মাধ্যমে পলিনেশন করিয়ে থাকে সাধারণত ধান। ফার্নে কিন্তু আমরা দেখব কোনো পুষ্প থাকে না, এটা অপুষ্পক উদ্ভিদ। এরপরে ভারতের কোনটি জিব্রাল্টার অফ দ্য ইস্ট নামে পরিচিত? কোন দুর্গটি? একটা ফোর্ট বা একটা দুর্গকে বলা হচ্ছে কি, একটা দুর্গকে বলা হচ্ছে দ্য জিব্রাল্টার অফ দ্য ইস্ট, সেটা নামে পরিচিত। গোলকুন্ডা দুর্গ, রায়গড় দুর্গ, আগ্রা দুর্গ নাকি গোয়ালিয়র দুর্গ? গোলকুন্ডা দুর্গ কোথায় আছে? গোলকুন্ডা ফোর্ট আমরা জানি তেলেঙ্গানাতে আছে, তেলেঙ্গানাতে অবস্থিত গোলকুন্ডা ফোর্ট। রায়গড় দুর্গ কোথায় আছে? মহারাষ্ট্রে আমরা দেখব রায়গড় দুর্গ আছে। আর ডের স্টুডেন্টস, কোন দুর্গ? আগ্রা দুর্গ উত্তরপ্রদেশে আছে, ভারতবর্ষের প্রথম একটা দুর্গ যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ফেলা হয়েছিল 1983 সালে, তার ভিতরে আমরা দেখব আগ্রা দুর্গ আছে। আর গোয়ালিয়র দুর্গ আছে মধ্যপ্রদেশে, ঠিক আছে? তো মধ্যপ্রদেশ রাজ্যে গোয়ালিয়র দুর্গ আছে। এখন রাইট অ্যান্সার হবে যে কোন দুর্গটিকে জিব্রাল্টার অফ ইস্ট বলা হচ্ছে? গোয়ালিয়রকে। এই যে গোয়ালিয়র দুর্গ একটু জেনে রাখো, একজন স্থানীয় গোয়ালিয়র দুর্গ, এই দুর্গটির নির্মাতা কে ছিল জানো? এই দুর্গটির নির্মাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন ডিয়ার স্টুডেন্টস স্থানীয় একজন গোয়ালিয়রের রাজা সুরজ সেন। সুরজ সেন বলে একজন রাজা নির্মাণ করেছিলেন। এই দুর্গটিকে যখন আকবর জয় করতে গেছিল তখন এই দুর্গটা এতটা দুর্ভেদ্য ছিল, খুব দুর্ভেদ্য একটা আমরা বলতে পারি দুর্গ। তো দুর্ভেদ্য হওয়ার কারণে এই দুর্গটাকে আকবর বলেছিলেন, মুঘল সম্রাট আকবর বলেছিলেন জিব্রাল্টার অফ দ্য ইস্ট। কত সালে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়? এটা তোমরা আশা করি পারবে। 14টি বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, সেটাকে জাতীয়করণ করা বা ন্যাশনালাইজ করার ঘোষণা নেওয়া হয়েছিল 1969 সালে, 1969। এই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল বলো তো দেখি? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এটা করা হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? রাইট অ্যান্সার হচ্ছে এই সময় ছিল 4th পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পরিকল্পনা কবে শুরু হয়? ইচ অ্যান্ড এভরিবডি বলো। চতুর্থ পরিকল্পনা শুরু হয়েছিলই তো এই বছরের 1969 থেকে 1974 পর্যন্ত চলেছিল চতুর্থ পরিকল্পনা। তো সেই সময় 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়। সুভাষচন্দ্র বোস বসু কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? অবশ্যই নেতাজি ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত ছিলেন। অনেকে
যদি দেখো ফরওয়ার্ড ব্লক দল, তার আগে তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সাথেও যুক্ত ছিলেন। 1939 সালে তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং চলে আসেন ফরওয়ার্ড ব্লক দলে, এবং মে মাসে 1939 সালে তিনি স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ, এই ফরওয়ার্ড ব্লক দলটা। ফরওয়ার্ড ব্লকটা এটা একটু বামপন্থা আইডিওলজির দল, এবং সাথে সাথে যদি দেখা যায় ভারতের কমিউনিস্ট পার্টি, এটা একটা বামপন্থা আইডিওলজির দল, কিন্তু এই দুটো কিন্তু সেম দল নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত ছিলেন। ওকে, এরপরেরটা, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদকে B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? চলো, এটা বাড়ির কাজ দেওয়া রইল তোমাদের। কমেন্ট বক্সে এই ধারা সম্পর্কে তোমরা যতটুকু জানো জানাতে ভুলবে না, সকলে কমেন্ট করে জানাবে। এরপরেরটা, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদী কোনটি? কোন দুটি নদী পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদী? তিস্তা, তোরসা, এগুলো হচ্ছে উত্তরবঙ্গের নদী, উত্তরবঙ্গের নদী। দামোদর, রূপনারায়ণ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী বা রাঢ় অঞ্চলের নদী, মালভূমি এবং রাঢ় অঞ্চলে প্রবাহিত নদী। গঙ্গা, ব্রহ্মপুত্র তো পশ্চিমবঙ্গে প্রবাহিতই হয়নি, তো এটা উত্তর কখনোই হবে না। মাতলা এবং রায়মঙ্গল নদী, এই দুটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদী। মাতলা তো খুব ভয়ঙ্কর একটা নদী। হ্যাঁ, এরপরেরটা, পশু মেলা, সোনপুর মেলা প্রতি বছর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা একটা পশু মেলা, ক্যাটেল ফেয়ার। সোনপুর মেলাটা হচ্ছে এশিয়ার বৃহত্তম পশু মেলা, সোনপুর মেলা। ঠিক আছে, সোনপুর মেলা বলে যে মেলাটা আছে না, এটা হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় মেলা। এই মেলাটা বিহার রাজ্যে অনুষ্ঠিত হয় প্রতি বছরে। কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন এবং ইথিলিন কোনটি ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন এটা একটা প্রথমত কৃত্রিম হরমোন, ঠিক আছে, একটু জেনে রাখবে, কৃত্রিম হরমোনের মধ্যে পড়ে। এবং সাথে সাথে ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় হরমোন, গ্যাসীয় হরমোনের মধ্যে পড়ছে। তো গ্যাসীয় হরমোন এবং কৃত্রিম হরমোন ইথিলিনটা ফল পাকাতে সাহায্য করে। বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের মধ্যে পড়ে এবং বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট। আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের নাম কি? সেটি হলো ভিক্টোরিয়া জলপ্রপাত। এটা জামবেজি নদীতে আছে, কিন্তু জামবেজি নদীতে আছে কোন দেশে অবস্থিত? এটা আফ্রিকা তো একটা মহাদেশ, আফ্রিকা মহাদেশে আছে, কিন্তু কোন দেশে? যদি বলা হয় কোন দেশে, তাহলে দুটো দেশের নাম মনে রাখবো, যেটা জামবেজি থেকে নাম আসছে, জিম্বাবুয়ে ও জাম্বিয়া, দুটি দেশের কিন্তু আমরা দেখব মাঝে বা মাঝখানে অবস্থিত আছে, এটা দুটি দেশের সীমান্তে। রক্ষিতা রাজু কোন খেলার সাথে যুক্ত? রিসেন্টলি তিনি কিন্তু খবরের শিরোনামে এসেছিলেন। রক্ষিতা রাজু কিছু টেডেলও জিতেছেন, তিনি রিসেন্টলি মেডেল জিতেছেন। এশিয়ান যে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হলো আমাদের ভারতবর্ষের দিল্লিতে, সেখানে তো সেই রক্ষিতা রাজু তিনি প্যারা গেমসের সাথে যুক্ত, বিশেষ করে দৌড়ের সাথে তিনি যুক্ত, তিনি একজন রানার, ঠিক আছে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়ান। চলো, এর পরের প্রশ্ন আমরা দেখি, এই প্রশ্নটা, পূর্ণ কুম্ভ মেলা প্রতি কত বছর অন্তর আয়োজিত হয়? কুম্ভ মেলা এটা কিন্তু প্রতি বছরে হয় না। হ্যাঁ, 2025-এ হয়েছিল। 2025-এ কোথায় হয়? প্রয়াগরাজে হয়েছিল কুম্ভ মেলা। 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। এবারে রাইট অ্যান্সার কি হবে? কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর আয়োজিত হয় পূর্ণ কুম্ভ। আরেকটা হচ্ছে অর্ধকুম্ভ 6 বছর অন্তর হয়।
বছর অন্তর হয়। ঠিক আছে, আরেকটা হয় যেটাকে বলা হয় থেকে মহাকুম্ভ। বলো তো দেখি মহাকুম্ভ কত বছর হয়? এবছরে যে প্রয়াগরাজে হয়েছিল ওটা ছিল মহাকুম্ভ। মহাকুম্ভটা 144 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়। ঠিক আছে, 144 বছর অন্তর হয়ে থাকে মহাকুম্ভ। চলো এর পরেরটা দেখি। 17 নম্বর প্রশ্ন, বিখ্যাত উপন্যাস দেবদাসের রচয়িতাকে? এর উপরে বলিউডের সিনেমাও তৈরি হয়েছে, দেবদাস, দুটো বলিউডের সিনেমা আমরা পাবো। রাইট অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। পরাগ রেণু কোথায় উৎপন্ন হয়? ফুল যে থাকে ফুলের মধ্যে আমরা দেখব পরাগ রেণু কোথায় হয়। এরকম একটা পরাগধ্বনি থাকে, এই পরাগধ্বনি ঠিক উপরের দিকে আমরা দেখব থাকে, সরি একটা এরকম তোমার হচ্ছে পরাগধ্বনি থাকে উপরের দিকে একদমই। সো সেই উপরের পরাগধ্বনিতে আমরা দেখব পরাগ রেণু থাকে। চলো এর পরের প্রশ্ন এটা, ভারতের কোন শহরটি নীল শহর নামে পরিচিত? নীল শহর, ব্লু সিটি। যে শহরটিকে নীল শহর বলা হচ্ছে সেটি হলো যোধপুর, রাজস্থানের। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতির শপথ বাক্যটা কে করান? ভারতের শপথ বাক্য পাঠ করে থাকেন সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ করে থাকেন রাষ্ট্রপতি। অর্থাৎ একে অপরের আমরা দেখব তারা শপথ বাক্য বা ওথ পাঠ করিয়ে থাকেন। দ্যাটস আমাদের আজকের ক্লাস। আই হোপ তোমাদের ক্লাসটি খুব 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 হেল্পফুল হয়েছে একটা ক্লাস। ইচ অ্যান্ড এভরিবডি কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলবে না আমাদের প্রতিদিনের ভিডিও সম্পর্কে। আর সকল স্টুডেন্টসকে বলবো হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু সবাই করছো না, 7,000 8,000 করে ভিউজ হচ্ছে প্রতিদিনের ক্লাসে, বাট হোমওয়ার্কের অ্যান্সার মাত্র কতগুলি? 100টা। কিন্তু আমি তো সবার কাছ থেকে হোমওয়ার্ক চাই, সবাইকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, সবাই কিন্তু সমান স্টুডেন্টস আমাদের, তো সবাই হোমওয়ার্কের অ্যান্সারটা করো। আমি তোমাদের জন্য ফ্রিতে লাইভ ক্লাস দিতে এত সুন্দর, তো ইচ অ্যান্ড এভরিবডি প্রতিদিনে যুক্ত হচ্ছে যারা ক্লাসে, হোমওয়ার্কের অ্যান্সারটা করো একটু। আমি তোমাদের জন্য রাত জেগে দিন জেগে ক্লাস করছি, তো তোমরা একটুখানি টাইপ করতে অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে আর কি বলবো তোমাদের। হ্যাঁ, তোমাদের কাছ থেকে এতটুকু যদি আমি কোঅপারেটিভ না, তোমরা যদি না হও, তাহলে আমি তোমাদের ক্লাসটা এত ভালো করে দিচ্ছি, তোমাদের প্রতি যে ভালোবাসা সেটা কমে যাবে। মহব্বত বা ভালোবাসা দুই দিক থেকে হয়, হ্যাঁ, এক দিক থেকে হয় না। তুমি আমাকে কিছু দেবে, আমি তোমাকে কিছু দেবো, তাই তো? তো দুই দিক থেকে হয়, হয় তুমি একটু কম দেবে, কিন্তু কম দিলেও তো দেবে কিছুটা হলেও। আমি একটু তোমাকে বেশি দেবো, তো আমি একটু বেশি দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তো এই বেশির জন্য একটু হলে কমও তো দিতে হবে সবসময়। একদিকে তো ওয়ান সাইডেড তো কতদিন থাকা যায় বলো? ওয়ান সাইডেড তুমি তোমার ক্রাশের প্রতি ওয়ান সাইডেড আছো ধরো, হ্যাঁ, তো বছর কি বছর, বছর কি বছর তোমাকে ইগনোর করে যাচ্ছে ধরলো, তো তুমি কি সারা জীবন তাকে এইভাবে মানে পিছনে লেগে থাকবে? থাকবে না, কিছুটা সময় পরে গিয়ে তোমারও একটু বিরক্ত হয়ে যাবে, কি করছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা তোমারও কিন্তু একটু আমার জন্য ভালোবাসা জোগাতে হবে মনের মধ্যে। তো ইচ অ্যান্ড এভরিবডি যারা এখনো আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে ফলো করোনি, ফলো করে নিবে। আর আমাদের TWS একাডেমি সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা সকলে ফলো করো। ভালো থাকবে সকলে, টাটা বাই।